হ্যালো বাচ্চা পার্টি, সকলে কেমন আছো? আমরা আজকে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রথম লেকচার নিয়ে চলে এসেছি। এই ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রথম লেকচারে আমরা ইউনিট এবং মেজারমেন্ট জিনিসটা কি সেটা একবার জেনে নেব। তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও। সবার আগে আমরা চলে আসবো যে আমরা যে বলছি মেজারমেন্ট, আমরা কার মেজারমেন্ট করব। তোমাদের ভাবার জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি। 5 4 3 2 1। আই হোপ তোমরা সকলে ভেবে নিয়েছো। আমরা মেজার করব ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা কি না? ভৌত রাশি জিনিসটা হলো গিয়ে সেই রাশি যেটাকে আমরা পরিমাপ করতে পারবো। ভৌত রাশি সেই রাশিটা যাকে আমরা পরিমাপ করতে পারবো, অর্থাৎ পরিমাপযোগ্য সকল রাশিকে আমরা বলি ভৌত রাশি। এম আই ক্লিয়ার অর নট? আমি তোমাদের কাছে ক্লিয়ার হতে পেরেছি আশা করব। হ্যাঁ, এবার আমার তোমাদের কাছে কিছু প্রশ্ন। এখানে আমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছি। যেমন তোমরা যখন হচ্ছে গিয়ে কোনো কিছু গিফট পেয়ে থাকো বা কেউ তোমাদেরকে কোনো চকলেট দেয়, তখন তোমাদের মুখে একটা হাসি ফুটে ওঠে, সেই হাসি। বা যখন তোমাকে কেউ মারে বা স্কুলের মাস্টার বকাবকি করে বা তোমার অনিচ্ছার বিরুদ্ধে কিছু হয়, তখন তোমাদের মধ্যে যে রাগটা দেখা যায় বা মারার ফলে তোমার যে কান্না হয়। বা আমি যদি বলি আমার এই পেন রয়েছে, এই পেনটা কতটা লম্বা, সেই লম্বাটা পরিমাপ করব। পাশাপাশি আমি যদি বলি আমার কাছে যে এই যে খাতাটা রয়েছে, এই খাতা যে ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফল কতটা, বা এখন কতটা সময় হয়েছে, সেই সময়, এই সময়কে পরিমাপ করব। এইগুলো কি হচ্ছে কি কোনগুলো ভৌত রাশি বা কোনগুলো ভৌত রাশি নয়, সেটা আমরা একটু ভাবার চেষ্টা করব। তোমাদেরকে আমি ভাবার জন্য 5 মিনিট সময় দিচ্ছি। 5 4 3 2 1। আশা করছি তোমরা সকলে ভেবে নিয়েছো। তাহলে যদি আমরা দেখি যে আমরা এই যে হাসি বলি, দুঃখ বলি, কান্না বলি, রাগ বলি, এগুলো মাপার না কোনো রকম মেশিন নেই। তুমি কতটা কান্না করলে বা তুমি আমার প্রতি কতটা ক্রুদ্ধ, সেটা কি তোমরা মাপতে পারবে? পারবে না। তাহলে আমরা কি মাপতে পারবো? আমরা মাপতে পারবো এই পেনটা কতটা লম্বা। একটা স্কেল নেব, স্কেলের সাহায্যে মেজার করলে এটা এত সেন্টিমিটার লম্বা, এটা আমরা বলতে পারবো। আমরা কি মাপতে পারবো? যদি কারো আমরা দৈর্ঘ্য বা প্রস্থ এই দুটো জেনে যাই, তাহলে এটা কতটা ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা মেজার করতে পারবো। আমরা মেজার করতে পারবো ঘড়ি দেখে যে এখন কটা বাজলো, এখন 10টা বাজলো, 11টা বাজলো, এই সময়টা আমরা মেজার করতে পারবো। তাহলে আমাদের ভৌত রাশি কারা কারা হবে? দৈর্ঘ্য, ভর, সময়। আমরা যখন বলি না গাড়িটা এত কিলোমিটার এত বেগে যাচ্ছে, তাহলে ওই বেগটা, বা আমরা পরের চ্যাপ্টারে পড়বো ত্বরণ, বা আমরা কার্যক্ষমতা শক্তি, এই যে শব্দগুলো ব্যবহার করলাম, এগুলোকে পরিমাপ করতে পারবো। তাই এগুলো সকলেই ভৌত রাশি। এবার আমরা আমার পরের টপিকে যাব। এই ভৌত রাশি, এই ভৌত রাশিটি দু প্রকৃতির হয়। একটা আমরা যদি দেখি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তোমরা ছবিতে যদি দেখো, ভালো করে ছবিটা যদি দেখো, তাহলে দেখতে পাবে স্কেলার রাশি কারা। এখানে লেখা আছে দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, কার্য, দ্রুতি। এরা কেন স্কেলার রাশি? এরা স্কেলার রাশি এই কারণে, কারণ এদের পরিমাপের জন্য শুধুমাত্র মানটা দরকার হয়, কোনো রকম দিক দরকার হয় না। ফর এক্সাম্পল, আমার কাছে এই পেন আছে, আমি নিচ থেকে যদি স্কেল ধরে পরিমাপ করি, যদি এটা 20 সেন্টিমিটার হয়, উপর থেকে পরিমাপ করলেও 20 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমার উপর, নর্থ সাউথ এই দুটো দিক এক্ষেত্রে কোনো কাজে আসছে না। তাহলে এই রাশিগুলোকে আমরা কি বলবো? এই রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। এই রাশিগুলোকে আমরা বলবো কি? স্কেলার রাশি।
স্কেলার রাশির যোগফল হবে নর্মাল আমরা যেরকম যোগ করি, যে এটা 20 সেন্টিমিটার, এই পেনটা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, তাহলে মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হবে 20 যোগ 20, 40 সেন্টিমিটার। তাহলে এইভাবে নর্মালি আমরা যোগ করব। হোয়ারএস ভেক্টর কোয়ান্টিটি যদি আমরা দেখি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি কোন কোয়ান্টিটিগুলো? ভেক্টর কোয়ান্টিটি হলো সেই সমস্ত রাশি যাদের মান এবং অভিমুখ দুই রয়েছে। ভেক্টর কোয়ান্টিটি তাহলে কোনগুলো? ভেক্টর কোয়ান্টিটি হলো সেই সমস্ত রাশি যাদের মান এবং অভিমুখ দুটোই রয়েছে। যেমন আমি বলি যে তোমার গতিবেগ বাড়া কমা করে। বাড়া মানে হচ্ছে গিয়ে ধনাত্মক দিক, কমা মানে ঋণাত্মক দিক, অর্থাৎ নেগেটিভে যাচ্ছে। অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল, তুমি ব্রেক দিলে, সেটা কমে কত হলো? 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ পেছন দিকে গেল, অর্থাৎ দিকের উপর নির্ভর করছে। তার মানে আমার ভেক্টর রাশি কি না? ভেক্টর রাশি হলো গিয়ে সেই সমস্ত রাশি যেগুলো মান এবং অভিমুখ এই দুটো বিষয়ের উপরেই নির্ভর করছে। এদের যখন আমরা যোগফল করতে যাব, তোমরা এই যে টার্মটা দেখতে পাচ্ছ a প্লাস বি অ্যারো মাথায়, এই যে ভেক্টর কোয়ান্টিটিকে লেখা হয় একটা ভৌত রাশির মাথায় অ্যারো দিয়ে। এটা যখন তোমরা ক্লাস 11-এ ফিজিক্স চ্যাপ্টারে পড়বে তখন আরো ডিটেলে জানতে পারবে। এখন শুধুমাত্র জেনে রাখো যে ভেক্টর কোয়ান্টিটি পরিমাপের জন্য মানটা যেমন দরকার হয়, তার পাশাপাশি ওই ভৌত রাশির দিকটাও একটা ম্যাটার করে। অর্থাৎ আমরা সংখ্যা রেখা যখন শিখেছিলাম, জিরো থেকে ডান দিকে গেলে প্লাস হয়, 0 থেকে বাঁ দিকে গেলে মাইনাস হয়। সেই রকমই দিক দেখে একটা ভেক্টর যোগফল করা হয়ে থাকে। এম আই ক্লিয়ার? আশা করছি তোমাদের সকলের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। এরপরে আমরা চলে যাব যে ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো এখানে একটা বিষয় ছোট্ট করে লেখা রয়েছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি সমান একটা সাংখ্যমান এবং তার পাশে একটা ইউনিট লাগে। আমার প্রশ্ন হলো, ইউনিটটা কি দিতেই হবে? আমরা যে বলছি একটা ভৌত রাশি পরিমাপের জন্য একটা সাংখ্যমান লাগে আর একটা ইউনিট লাগছে। আমার প্রশ্ন কি ইউনিট দিতেই হবে? ইউনিট না দিলে কি আমরা ভৌত রাশি পরিমাপ করতে পারবো না? এর জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ লক্ষ্য করি। ধরো তুমি বা তোমার বাবা কোনো দোকানে গেছে, দোকানে গিয়ে বলছে ভাই আমাকে 3 আলু দাও। দোকানদার তখন চিন্তায় পড়ে যাবে, কি ভাববে? আরে 3 আলু বললো, এটা আমার 3 কিলো আলু হবে, না 3 পিস আলু হবে, না 3 বস্তা আলু হবে? কত চাইছে, কি চাইছে আমি তো বুঝতে পারছি না, মাথায় কোশ্চেন মার্ক আসবে অনেক। কিন্তু এই তোমার বাবা যে কথাটা বলেছে তার মানে সেটা কোনো যুক্তিপূর্ণ বা অর্থপূর্ণ নয়। 3 আলু বলতে সত্যিই তো 3 বস্তা আলু, না 3 কিলো আলু, না 3টে আলু, কোনটা? এটা আমরা সহজে বুঝতে পারছি না। কিন্তু আমরা যখনই তোমার বাবা এই কথাটা বলবে যে আমাকে ভাই 3 কেজি আলু দাও বা 3 কিগ্রা আলু দাও, তখন দোকানদার ইজিলি বুঝে যাবে হ্যাঁ এ তাহলে 3 কিলো আলু চাইছে, একটা পরিমাপ আছে তার, সহজে এটা অর্থপূর্ণ হবে। অর্থাৎ আমার বলার তাৎপর্য এই যে একটা ভৌত রাশি পরিমাপ করার জন্য যেমন একটা সাংখ্যমানের দরকার হয়, তেমনি তার পাশাপাশি একটা এককেরও প্রয়োজন হয়। একটা ভৌত রাশি পরিমাপ করার জন্য তাহলে আমার একটা সাংখ্যমানের পাশাপাশি একটা এককেরও প্রয়োজন হয়। যেমন এই যে আমাকে 5 কিলো আলু দাও, এটা একটা অর্থপূর্ণ শব্দ হলো। এককটা তাহলে কি? একক হচ্ছে গিয়ে কোনো একটা ভৌত রাশির মানকে
প্রমাণ হিসেবে ধরে সেই প্রমাণ মানের ওই ভৌত রাশিটির যত গুণ সেই সংখ্যাটিকে আমরা একক বলে থাকি। এই একক দু ধরনের হয়, মূলত একটা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। মৌলিক সংখ্যা তোমরা অঙ্ক ক্লাসে জেনেছো যে মৌলিক সংখ্যা কারা, না যারা সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক একক কারা, যারা একদম পরস্পর কারো উপর নির্ভরশীল নয়, সেই সমস্ত এককগুলোকে আমরা বলবো কি মৌলিক একক। যারা পরস্পরের উপর নির্ভরশীল নয়, যারা স্বাধীন। অন্যদিকে লব্ধ যখন বলছি বা যৌগিক একক, না যৌগিক সংখ্যা আমরা কি জানি যে দুই বা ততোধিক মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট কারা, না যারা হচ্ছে গিয়ে এক বা দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয় গড়ে উঠেছে। ফর এক্সাম্পল, আমি একটু আগে বলছিলাম যে এর ক্ষেত্রফল, তাহলে আমি এখানে বলতে পারবো যে মৌলিক একক কারা, না আমাদের দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে মৌলিক একক। কিন্তু যখন আমরা ক্ষেত্রফল বের করছি, আবার কি লাগে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রস্থটা হচ্ছে গিয়ে মিটার এককে মাপা হয়, আবার দৈর্ঘ্য মিটার এককে মাপা হয়। আমরা একটু পরে এই চ্যাপ্টারের শেষে পড়ব। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে ক্ষেত্রফল, এটা দুটো মৌলিক একক অর্থাৎ দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের সমন্বয়ে গড়ে উঠেছে। সিমিলারলি আয়তন যখন মাপি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা মৌলিক এককের সমন্বয়ে গড়ে উঠেছে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধ একক। লব্ধ একক জিনিসটা কি, তাহলে লব্ধ একক জিনিসটা হলো সেই একক যেটা কিনা আমাদের দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গড়ে উঠেছে। আমাদের একক সংক্রান্ত মূলত তিনটি পদ্ধতি রয়েছে। কি কি সেই পদ্ধতি, না একটা রয়েছে সিজিএস পদ্ধতি, একটা রয়েছে এমকেএস পদ্ধতি, একটা রয়েছে এফপিএস পদ্ধতি। সিজিএস আমরা মূলত তিনটা মৌলিক একক যে রয়েছে সে তিনটা মৌলিক একক দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে মৌলিক এককের একক পরিমাপ করে থাকি। এবারে সিজিএস শব্দের মধ্যে হচ্ছে কি একক সেটা জানা যায়। সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের একক সিজিএস এ সেন্টিমিটার, ভরের একক গ্রাম, টাইমের একক হচ্ছে গিয়ে সেকেন্ড। আমরা 2 নম্বর যেটা জানতে পারবো যে এমকেএস, এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে গিয়ে মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে গিয়ে সেকেন্ড। 3 নম্বর এফপিএস পদ্ধতি, দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। কিন্তু এই যে তিনটা এককের পদ্ধতি, এই তিনটা এককের পদ্ধতিতে একটা সমস্যা তৈরি হলো। কি সেই সমস্যা সেটা আমরা একটু দেখে নিই। সমস্যাটা হলো যে আমাদের দেশে এই যে বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের সেই সুবিধা দেওয়া হলো যে তোমরা তোমাদের নিজের মতো একটা একক পদ্ধতি ব্যবহার করো। তো আমি ফর এক্সাম্পল এখানে ধরে নিলাম যে আমেরিকাতে আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করছে, ব্রিটেনে এফপিএস পদ্ধতি এবং আমাদের ভারতে এমকেএস পদ্ধতি ফলো করে। অর্থাৎ আমাদের ভারতে মিটার কিলোগ্রাম সেকেন্ড, ব্রিটেনে ফুট পাউন্ড সেকেন্ড এবং আমেরিকাতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এবার ধরো আমাদের ভারতীয় কোনো এক ব্যক্তি গেল লন্ডনে ঘুরতে বা লন্ডনে চাকরির সূত্রে কাজ করছে। কাজ করতে গিয়ে কি হলো, না সে লন্ডনের বাজারে গেছে। এবারে বাজারে গিয়ে সে বলছে যে আই ওয়ান্ট 1 কিলো পটেটো, কিন্তু দোকানদার তো সে পাউন্ডে পটেটো বিক্রি করে। সে তো বুঝতে পারেনি, সে জানেও না কনভার্সন। তাহলে সমস্যা হবে যে আমাদের আলু কেনা বেচা আলাদা আলাদা দেশে কেনা বেচায় সমস্যা তৈরি হবে।
এই সমস্যা দূর করার জন্য বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা একটা কনফারেন্স তৈরি করলো, একটা মিটিংয়ে বসলো, যেখানে একটা কমন একক পদ্ধতি নিয়ে আসা হলো, যেটা হচ্ছে কি আমাদের এসআই সিস্টেম। এবং এই এসআই সিস্টেমে আমাদের যে 7টি মৌলিক একক রয়েছে, কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ। এই 7টা মৌলিক এককের এসআই পদ্ধতিতে একক বেঁধে দেওয়া হলো এবং বলা হলো তোমরা তোমাদের দেশে যে যার নিজস্ব একক পদ্ধতি ব্যবহার করো, আপত্তি নেই, কিন্তু অ্যাজ এ ইউনিভার্সাল ইউনিট সিস্টেম সেখানে আমরা মেনলি এই একক পদ্ধতিটাই ব্যবহার করব। এখানে বলা হলো কি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা এবং তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং পদার্থের পরিমাণের একক মোল। এইটিকে তোমাদের ব্যবহার করতে হবে। এটা বেঁধে দেওয়া হলো, এটা তোমাদের ব্যবহার করতে হবে এবং এটাকেই ইউনিভার্সাল হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের এখান থেকে প্রশ্ন কেমন পড়বে? 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিল হয়তো যে দীপন প্রাবল্যের একক কি? তোমরা অ্যান্সার করবে কি? অ্যান্সার করবে ক্যান্ডেলা। একদম সঠিক। এরপরে আমি চলে যাব আরেকটা পার্টে, সেটা হলো একক ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। কি সেই নিয়ম? না, আমাদেরকে হচ্ছে গিয়ে একককে সবসময় ছোট হরফে লিখতে হবে। সবসময় কি করতে হবে? ছোট হরফে। যেমন মিটারকে স্মল এম, কেজিকে স্মল কেজি, কিলোগ্রাম, সেকেন্ডকে স্মল এস, ছোট হরফে, লোয়ার কেস ছোট হরফে লিখতে হবে। তাহলে প্রশ্ন আসবে তোমাদের যে আমরা কি স্যার তাহলে বড় হরফে লিখবো না? হ্যাঁ, অবশ্যই লিখবে। কাদের ক্ষেত্রে লিখবে? না, যেই সমস্ত একক কোনো না কোনো বিজ্ঞানীর নামে করে দেওয়া হয়েছে, যেই এককগুলো কোনো বিজ্ঞানীর নামে হয়েছে, ফর এক্সাম্পল যেমন নিউটনের নামে নিউটন একক, অ্যাম্পিয়ারের নামে অ্যাম্পিয়ার একক, বিজ্ঞানী জুলের নামে জুল একক, সেই নামগুলোকে আমরা বড় হরফে ক্যাপিটাল লেটারে লিখব। আরেকটা জিনিস যা অনেক সময় আমরা লিখি 5 কেজিজ। কেন? আমরা শুদ্ধ ইংরেজি শিখেছি এবং ইংরেজি শিখে আমরা জানি 1-এর বেশি সংখ্যা হলে একটা এস বা ইএস যোগ হয় এবং যখনই তুই 5 কেজিএস লিখবে তখন এক্সামিনার সেটা কি করবে? ক্রস। কোন রকম বহু বচন এককে ব্যবহার করা হয় না এবং কোন রকম ফুল স্টপ এককের পরে ব্যবহার করা হবে না আনলেস যদি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। ধরো একটা লিখছো দ্য ফোর্স অফ, একটা হচ্ছে গিয়ে কোনো বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করা হলো, আমি লিখতে পারবো না 50 নিউটনের পরে একটা ফুল স্টপ, লেখা যায় না। বল প্রয়োগ করা হলো, তারপরে আমি পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ যাই দিয়ে দেব। এই কথাগুলো তোমাদেরকে একক ব্যবহারের সময় মনে রাখতে হবে। এরপরে একটা তোমাদের বইয়ে আছে কি একক বিহীন রাশি। একক বিহীন রাশি কখন হবে? না, যদি দুটো একই প্রকৃতির, সিমিলার, একই প্রকৃতির ভৌত রাশির অনুপাতকেই আমরা বলবো কি একক বিহীন রাশি। একই ভৌত রাশি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি? পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে একটা ঘনত্ব ডিভাইডেড বাই ঘনত্ব, তাহলে কেটে গেলে কত হয়? 1। তাহলে এর কি কোনো একক থাকবে? এর একক থাকবে না। এই জন্যই এইগুলোকে বলা হয় একক বিহীন রাশি। আপেক্ষিক গুরুত্ব বলো,
পদার্থের বিকৃতি বলো, পারমাণবিক ভর বলো, এই সমস্তগুলোই হচ্ছে কি আমরা এককবিহীন রাশি হিসেবে বলে থাকি। তাহলে কারা এককবিহীন রাশি? না দুটো একই ভৌত রাশির অনুপাতকে আমরা বলবো কি এককবিহীন রাশি। এককবিহীন রাশি আরো দুটো রয়েছে, একটা রয়েছে কোণ এবং একটা ঘনকোণ। কিন্তু এরা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? না কোণের একক হচ্ছে গিয়ে রেডিয়ান এবং ঘনকোণের একক হচ্ছে গিয়ে মনে রাখবে স্টেরেডিয়ান। প্রশ্ন পড়ে এমন একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো যার একক বর্তমান। 1 নম্বরে প্রশ্ন দিয়ে দিল, তখন তোমরা কি লিখবে? কোণ এবং ঘনকোণের মধ্যে যে কোনো একটা বা দুটোই লিখে দিলে। এটা প্রশ্ন 1 নম্বরে পড়ে, ভালো করে এটা মনে রাখতে হবে। এরপরে আমি যাব যে আমরা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেখে নেব। কি সেই এক্সাম্পল? তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, 5 মিনিট সময় দিচ্ছি। কি বলেছে? একটি এককবিহীন রাশির নাম লেখো যার একক বর্তমান, আপেক্ষিক গুরুত্ব, দৈর্ঘ্য, কোণ, বিকৃতি। 5 মিনিট সময়। 5 4 3 2 1। আই হোপ তোমরা সকলে অ্যান্সার করে ফেলেছো। এর অ্যান্সার কি হবে? কোণ। আমি একটু আগেই পড়ালাম, তোমাদের এরকম নোটসে লেখা থাকবে। এরপরে আমি চলে যাব, ধরো তুমি রাস্তায় ঘুরতে বেরিয়েছো। এই রাস্তায় ঘুরতে বেরিয়ে তোমার সাথে তোমার পাড়ার কোনো এক কাকুর দেখা, অনেকদিন পরে বাইরে থেকে কাজ করে এসছে। কাকু তোমাকে বলছে, বাবা কত বড় হয়ে গেছিস রে, তো কত বয়স হলো? তুমি সদ্য পড়াশোনা করছো, অনেক নলেজ হয়েছে। এবার তুমি তোমার নলেজকে জাহির করার জন্য কি বলছো? না কাকু আমার বয়স হলো 44150400 সেকেন্ড। কাকু তো থ হয়ে গেছে, কাকুর মনে একটা কোয়েশ্চেন মার্ক দেখা দিচ্ছে। কাকু বলে, এই কি বলছে রে ভাই, এরকম কোন বছর মানে এত বড় হয়ে গেছে? কাকু একটু রীতিমতো হতবাক হয়ে গেছে। কিন্তু তুমি যদি কাকুকে সোজাভাবে অ্যান্সার করতে যে কাকু আমার বয়স 12 বছর, তাহলে এটা কিছুটা বুঝতে অসুবিধা হতো। তাহলে আমার বলার বিষয় এটাই যে অনেক ক্ষেত্র এমন আছে যখন আমাদের ছোট একক ব্যবহার করতে হয়, মিলিমিটার, মাইক্রোমিটার এরকম একক। আবার অনেক ক্ষেত্র আছে যখন আমাদের বড় একক ব্যবহার করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি তোমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ 3 লাখ মিটার পার সেকেন্ড, একটু হলেও তোমাদের বুঝতে অসুবিধা হবে। কিন্তু সেটা সহজলভ্য কখন হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 10⁸ মানে অনেক বড়, অনেক বেশি বেগ আলোর। একটু বুঝতে সুবিধা হবে। বা এই বয়সের ক্ষেত্রে এত বড় বার থেকে 12 বছর বলে দিলে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আমার বলার বিষয় হলো যে অনেক ক্ষেত্র আছে যখন আমাদের ছোট একক ব্যবহার করতে হয়, আবার অনেক ক্ষেত্র আছে যখন আমাদের বড় একক ব্যবহার করতে হয়। আশা করছি তোমরা সকলে বুঝেছো। এবারে আমরা দেখব দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এরকমই কিছু ছোট এবং বড় একক। তো চলো দেখে নি। না দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমার এরকমই বেশ কিছু ছোট একক রয়েছে। কি কি সেই ছোট একক? প্রথমটা দেখো তোমরা, যা আছে আমার মিলিমিটার। মিলিমিটার একক, 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। মূলত আমাদের হচ্ছে গিয়ে কোনো পাতার এই যে কাগজের থিকনেস বের করতে আমাদের মিলিমিটার একক কতটা পুরু সেটা বের করার জন্য আমার এই মিলিমিটার এককটা প্রয়োজন হয়ে থাকে। 2 নম্বর যেটা রয়েছে আমাদের মাইক্রন বা মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। ব্যাকটেরিয়া, ছোট ছোট ব্যাকটেরিয়া বা আমাদের ভাইরাস, এদের আকার আকৃতি জানার জন্য আমাদের মাইক্রোমিটার দরকার পড়ে। 3 নম্বর যেটা রয়েছে ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান মনে রাখতে হবে 10⁻⁹ মিটার।
কি কাজে লাগে? আমাদের ওই যে ছোট ডিএনএ বা প্রোটিন রয়েছে না, তাদের আকৃতি পরিমাপের জন্য এটা লাগে। 4 নম্বর যেটা রয়েছে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। আমাদের পরমাণুর প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের ব্যাস পরিমাপের জন্য অ্যাংস্ট্রম একক লাগে। আর পরমাণুর ব্যাসার্ধ পরিমাপের জন্য ফার্মি একক, বা এটাকে আমরা বলবো ফেমটোমিটার। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। আমি 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই চারটা একবার ভালো করে রিভাইজ করে দাও, এখান থেকে প্রশ্ন পড়ে। 5, 4, 3, 2, 1। আশা করছি তোমরা সবাই একবার দেখে নিয়েছো। চলো চলে যাই পরের টপিকে। না, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে কি বড় একক পড়বো। কি সেই বড় একক? না, প্রথম এককটা রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। না, এটা কি? না, সূর্য থেকে পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বটাকে আমরা বলবো কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.496 × 10⁻11 মিটার। এটা মনে রাখতে হবে। 2 নম্বর লাইট ইয়ার বা আলোকবর্ষ। না, 1 বছরে যতটা লাইট দূরত্ব অতিক্রম করে, 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে, সেটাকেই বলা হয় 1 আলোকবর্ষ, যার মান 9.46 × 10⁻15 মিটার। ভালো করে এই ডেটাগুলো মনে রাখতে হবে। আলোকবর্ষের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। এবং সব থেকে দৈর্ঘ্যের বড় একক হচ্ছে পারসেক, দ্য লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট। কি তার ভ্যালু? 1 পারসেক সমান 3.08 × 10⁻16 মিটার। এবং এটা আলোকবর্ষের কত গুণ? না, 3.26 গুণ। এইটুকু পার্টটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তোমাদের বইয়ে, আমার নোটসে এটা দেওয়া থাকবে। এই ইনফোগ্রাফিক্সটা তোমরা ভালো করে মাথায় ঢুকে নাও। 5, 4, 3, 2, 1। আশা করছি তোমরা মনে করে নিয়েছো। এরপরে চলো আমরা যাব পরের টপিকে। কিন্তু পরের টপিকে যাওয়ার আগে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। এর পরের টপিকে আমরা পরবর্তী ক্লাসে পড়াশোনা করব। তো আজকের মতো টাটা, বাই।